মর্নিং, শুনতে পাচ্ছ? হ্যালো, 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 শোনা যাচ্ছে আমার কথা? Yes, ma'am. ওকে, 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 ওকে। হ্যাঁ, ঠিক আছে। তো আগের দিন আমি একটা হোমওয়ার্ক দিয়েছিলাম, কে কে করেছো? একজনই করেছে, আমাকে পাঠিয়েছে নীলাঞ্জন। বাকিরা কি খবর? বাকিরা করেছো? আচ্ছা, একটা সেকেন্ড হোল্ড করো তো। না। একটা সেকেন্ড, একটা সেকেন্ড দাঁড়াও। হ্যাঁ, বলো। বাকিরা না, আপনি বলো, কি বাকিরা বললেন? করেছো? হ্যাঁ, ও আচ্ছা, আপনি ওই এইচটা হোমওয়ার্কটার কথা বলছেন। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, বলছি হোমওয়ার্কটা কে কে করেছো আর কে কে করোনি। একটা সিম্পল আমি করেছি। টু লুপের একটা সার্কিট দিয়েছিলাম। নীলাঞ্জন আমাকে করে পাঠিয়েছে। বাকিদের কি খবর? প্রত্যেকে একটু রেসপন্স করো। সুরেশ, অনন্যা, সৌরিশা, চন্দন, কমলেশ, পায়েল, মৌসুমী, সৌমদীপ, প্রত্যেকে একটু রেসপন্স করো, না হলে অসুবিধা আছে। তোমরা যদি না বলো যে হয়নি বা হয়েছে, তাহলে আমি বুঝবো কি করে, তাই না? না পারলে বলো, আমি আবার বলে দেব। ওহো, হ্যালো, এক সেকেন্ড, এক সেকেন্ড। এটা কি হচ্ছে? দাঁড়াও, প্রচন্ড বৃষ্টি নেমেছে আর নেটওয়ার্ক ডিস্টার্ব হওয়া শুরু করেছে। আমার কথা ক্লিয়ার আছে? না, আপনার ভয়েস ক্লিয়ার। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। বলো, মৌসুমী বা কেউ কিছু একটা বলছিলে। যদি প্রবলেমটা না হয়েছে তাহলে আমাকে সেটাও বলো, না হলে আমি তো তোমাদের এটা তো না হয়েই থেকে যাবে, ওটা সলভ করিয়ে দেবো। অর্পণ কিছু একটা বলার চেষ্টা করছিল, ওরই নেটওয়ার্কটা প্রবলেম হয়ে গেছে। হ্যালো নেটওয়ার্কটা ম্যাম। ডিস্টার্ব করছে। হ্যাঁ, বলো। ম্যাম, বলছি যে আমি ওটা এমনি রাফ হিসেবে মানে ঘরে করেছিলাম, কিন্তু ওটা পাঠাতেও তো জানতাম না ম্যাম। আজকে তাহলে একবার করে ও, নেবো। সেটা কোনো অসুবিধা নেই, সেটা অসুবিধা নেই। তুমি আজকে পাঠিয়ে দেবে। তোমরা সলভ করেছো কিনা আমার এটাই জানার। এমনি কোনো তোমার পাঠাতেই হবে এরকম কোনো ব্যাপার নেই। সলভ করে আমাকে বলো যে আনসারটা কত এসছে। I1 আর I2 এর ভ্যালু কত এসছে। ওকে ম্যাম। বাকিরা ঝটপট বলো, না হলে আই এম নট অ্যানেবল টু। কি বলছে সৌম্যদীপ, কি বলছে? যাই হোক, তো যদি অঙ্কটা হয়েছে তাহলে হয়েছে তো ভালো, আর না হয়েছে যাদের, তারা আমাকে বলবে, পার্সোনালি মেসেজ করবে, আমি বলে দেবো, ঠিক আছে? I1 আর I2 ভ্যালুটা সিম্পলি একদম ইকুয়েশন থেকেই বেরিয়ে যাবে, খুব ইজি একটা অঙ্ক। নীলাঞ্জন যদিও ক্র্যামারস রুল অ্যাপ্লাই করে করেছে, কিন্তু নর্মালি যদি সার্কিট সলভ করতে দেয়, সেখানে I1 এবং I2 বের করতে দেয়, তাহলে কিন্তু নর্মাল তোমরা ইকুয়েশন বের করে জাস্ট সলভ করবে, ইকুয়েশন যেভাবে সলভ করে। ঠিক আছে? তো আজকে নতুন একটু টপিকে যাই। আজকে একটু ইলেকট্রিক সার্কিট আর ম্যাগনেটিক সার্কিট, তোমাদের যে ইউনিট 2। আচ্ছা, কেউ কিছু বলছো? আসলে নেটওয়ার্কের জন্য আমি কিছু শুনতেও পাচ্ছি না। আমি বলছিলাম, ম্যাম বলছিলাম আগের ক্লাসে আপনি যেটা নতুন টপিকটা পড়াবেন বলছেন ওটা পড়িয়ে দিন। লাস্টে ম্যাম একটু 5-7 মিনিট একটু রাখবেন, কারণ আগের দিনে আপনি ওই একটা লাস্ট টপিকটা করিয়েছিলেন, সেটা হচ্ছে ভোল্টেজ সোর্স টু কারেন্ট সোর্স কনভার্সন। ওইখানে একটা হ্যাঁ, জায়গায় আমার একটু ডাউট, ওইটা আরেকবার একটু ক্লিয়ার করে দিলে আপনি এখন ওটা ঠিক হয়ে যাবে। আপনি এখন নতুন ওকে, টপিক স্টার্ট ওকে, করুন, লাস্টে ঠিক ওটা আছে, ক্লিয়ার ঠিক করুন। আছে। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। হ্যালো ম্যাম। হ্যাঁ, বলো। ম্যাম, আমারও এইটা বুঝতে একটু অসুবিধা হয়েছে, ভোল্টেজ সোর্স টু কারেন্ট সোর্স। ঠিক আছে, আমি তাহলে লাস্টে বলে দিচ্ছি। আজকে একটু নতুন শুরু করি, হ্যাঁ? একদম ওকে একদম। ম্যাম। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। আজকে হচ্ছে তোমাদের ইউনিট 2, যেটা ইলেকট্রিক সার্কিট আর ম্যাগনেটিক সার্কিট। তো সেখানে
ইলেকট্রিক সার্কিটের আমরা আগে অনেকগুলো টার্ম পড়েছি। আমার স্ক্রিন ভিজিবল তো? Yes, ma'am, visible. হ্যাঁ, তো ইলেকট্রিক সার্কিটে আমরা ইয়েস ম্যাম। আগে পড়েছি যে হ্যাঁ কারেন্ট, ভোল্টেজ, রেজিস্ট্যান্স, এই টার্মগুলো আমরা পড়েছি। ইলেকট্রিক সার্কিটের কিছু পার্টিকুলার টার্মিনোলজি রয়েছে, কিছু পার্টিকুলার প্যারামিটার রয়েছে বা পার্টিকুলার এলিমেন্ট রয়েছে। সেরকম ম্যাগনেটিক সার্কিটেও কিছু প্যারামিটার রয়েছে। তো সেগুলোর সাথে ইলেকট্রিকের সাথে ম্যাগনেটিকের কি একটা কম্পারিজন রয়েছে, কি কি কম্পারিজন রয়েছে সেগুলো আমরা আজকে পড়বো। তার আগে আমাদের ইলেকট্রিক সার্কিটের কিছু প্যারামিটার এখন অবধি বাকি ছিল, যেটা ইউনিট 2 এর সিলেবাসের মধ্যে রয়েছে, সেটা হলো পাওয়ার আর এনার্জি। ঠিক আছে, তো এই পাওয়ার আমাদের, আমি আগের দিনও বলেছিলাম যে কাজ করার যে ক্ষমতা, টাইমের রেসপেক্টে কাজ করার যে ক্ষমতা, সেটাকেই বলা হচ্ছে পাওয়ার। তো পাওয়ার ইজ দ্য রেট অফ এনার্জি সাপ্লাইড অর কনজিউমড বাই অ্যান ইলেকট্রিক্যাল এলিমেন্ট। মানে একটা ধরো বাড়িতে যে ফ্যান বা টিউব লাইট বা বাল্ব রয়েছে, সেই বাল্বটাকে আমরা ভোল্টেজ সাপ্লাই দিয়ে তাকে এনাবেল করছি, তাকে জ্বালাচ্ছি। তো সেই বাল্বটা তো একটা পাওয়ার কনজাম্পশন করছে। সেই পাওয়ার কনজাম্পশনটা কিভাবে করছে সেটার ফর্মুলা হচ্ছে, ইন কেস অফ যদি আমি ডিসি ধরি, সাপোজ তুমি যদি একটা রেজিস্ট্যান্সকে একটা ভোল্টেজের অ্যাক্রসে কানেক্ট করো, তাহলে সেই সার্কিটের মধ্যে পাওয়ার কি হবে না ভোল্টেজ, সেই সার্কিটের ভোল্টেজ এবং তার সেই সার্কিটের মধ্যে দিয়ে যে কারেন্টটা ফ্লো করছে, তাদের যে প্রোডাকশন, তাদের যে মাল্টিপ্লিকেশন, সেটাকেই বলা হচ্ছে পাওয়ার। ঠিক আছে, ডিসির ক্ষেত্রে। এসির ক্ষেত্রে আবার একটু ডিফারেন্ট হয়, সেটাতে আমি আসছি। তো নর্মালি পাওয়ারকে আমরা বলেছি যে এনার্জি সাপ্লাইড উইথ রেসপেক্ট টু টাইম। তাহলে পাওয়ারকে হচ্ছে যে আমরা লিখতে পারি dw বাই ডিটি, টাইমের রেসপেক্টে যে কাজ, ওয়ার্ক, সেটাই হচ্ছে আমাদের পাওয়ার। তো এই dw বাই ডিটি কে যদি আমি আবার আরো একটু ভেঙে লিখি, তাহলে এটাকে লিখতে পারি dw বাই ডিকিউ ইন্টু ডিকিউ বাই ডিটি। তো এখানে dw বাই ডিকিউ মানে হচ্ছে ভোল্টেজ ভি, আর ডিকিউ বাই ডিটি মানে হচ্ছে কারেন্ট। তো এই দুটোকে যদি আমি ভি ইন্টু আই করি, তাহলে আমরা একটা ডিসি সার্কিটের অ্যাক্রসে পাওয়ার কত কনজাম্পশন হচ্ছে সেটা কিন্তু বের করতে পারবো। ঠিক আছে, এখানে দেখো ছবিতে দিয়েছে যে 9 ভোল্টের একটা সাপ্লাই রয়েছে এবং একটা 10 ওহমের রেজিস্ট্যান্স রয়েছে। তো এখানে আমি এই সার্কিটের মধ্যে প্রথমে আমাকে যেটা বের করতে হবে যে কারেন্ট কত। তাহলে কারেন্ট কত বের করতে গেলে আই ইজ ইকুয়াল টু কি, ভি বাই আর, মানে 9/10 করলে আমার কারেন্ট বেরিয়ে যাবে। ভি ইজ ইকুয়াল টু যদি আই ইন্টু আর হয়, তাহলে আই ইজ ইকুয়াল টু ভি বাই আর। এবার কারেন্ট বের করে নিলেই আমার সার্কিটের ভোল্টেজ জানা আছে। তাহলে এই যে এলিমেন্টটা রয়েছে সার্কিটের মধ্যে, যে একটা লোড রয়েছে, দিস ইজ কল্ড, এই যে আর, দিস ইজ কল্ড লোড অর দিস ইজ কল্ড ওয়ান এলিমেন্ট হুইচ রিসিভস ভোল্টেজ ফ্রম দিস ভোল্টেজ সোর্স। ঠিক আছে, তাহলে এই আর জিনিসটা, এই রেজিস্ট্যান্সটা কতটা পরিমাণ পাওয়ার কনজাম্পশন করছে, সেটা আমি কিন্তু ভি ইন্টু আই করলেই তার ভ্যালুটা পেয়ে যাব। এটা হচ্ছে আমাদের পাওয়ার, এটা ডিসি পাওয়ার। তো একে আমরা কোন ইউনিট দ্বারা ডিনোট করব না, ওয়াট। ঠিক আছে, ওয়াট অর কিলোওয়াট, এটাই হচ্ছে আমাদের পাওয়ারের ইউনিট। এখানে আর কোনো কনফিউশন আছে এইটুকুর মধ্যে? হ্যালো? No, ma'am. হ্যাঁ, ঠিক আছে। নেক্সট এখানে আবার আমি ওটাই লিখেছি যে ইউনিটটা কি খুব ভালো করে মনে রাখবে, জীবনেও ভুলবে না। সেগুলো হচ্ছে যে মানে খুবই, মানে সারা জীবন তোমাদের প্রত্যেকটা ক্ষেত্রে কাজে লাগবে। ঠিক আছে, ভোল্টেজ, কারেন্ট, পাওয়ার, রেজিস্ট্যান্স, ইন্ডাকট্যান্স, ক্যাপাসিট্যান্স, ইম্পিডেন্স, আরো অনেক টার্ম আছে যেগুলো ইলেকট্রিক্যাল সার্কিটের রিলেটেড, সেইগুলো আমাদের কিন্তু সারা জীবন মাথায় রাখতে হবে। তো পাওয়ারের যদি ডেফিনিশন জিজ্ঞেস করে, এটা তুমি আইদার বলতে পারো যে এনার্জি সাপ্লাইড উইথ রেসপেক্ট টু টাইম, এটাকে আমরা বলতে পারি পাওয়ার, অথবা আমরা বলতে পারি যে ভোল্টেজ আর কারেন্টের যে প্রোডাকশন বা মাল্টিপ্লিকেশন, সেটাকে বলা হয় ইলেকট্রিক পাওয়ার। ঠিক আছে, এটা আমরা ইউনিট কি না ওয়াটে মেজারমেন্ট করব। আমরা পাওয়ার মেজারমেন্ট করার জন্য যে ইনস্ট্রুমেন্টটা ইউজ করব, দ্যাট ইজ কল্ড ওয়াট মিটার। তোমরা কিন্তু অনেক ক্ষেত্রেই দেখতে পাবে যে যে ইনস্ট্রুমেন্ট গুলো দিয়ে আমরা মেজার করছি,
প্যারামিটার গুলোকে, সাপোজ ধরো কারেন্ট মেজার করব, তাহলে কারেন্টের ইউনিট যেহেতু অ্যাম্পিয়ার, সেই থেকে আমাদের কারেন্ট মেজারমেন্ট করার ডিভাইসটা হচ্ছে অ্যামমিটার। এগুলো ইন্টারভিউতে আসে, শর্ট কোয়েশ্চেনে আসে, ঠিক আছে, তোমাদের চাকরির পরীক্ষার ক্ষেত্রেও আসতে পারে। তো সেজন্য এগুলো কখনোই ভুলবে না, এই ফার্স্ট ইয়ার থেকে এগুলোকে মাথায় গেঁথে নাও যে কারেন্টের ইউনিট অ্যাম্পিয়ার, তার যে ইনস্ট্রুমেন্ট, কারেন্ট মেজার করার যে ইনস্ট্রুমেন্ট, সেটাকে বলা হয় অ্যামমিটার, AMMETER, অ্যামমিটার। আর হচ্ছে ভোল্টেজ, ভোল্টেজের যেহেতু ভোল্ট, তাহলে সেটার ইনস্ট্রুমেন্ট হচ্ছে ভোল্টমিটার। সেরকম পাওয়ারের যেহেতু ইউনিট হচ্ছে ওয়াট, তার ইনস্ট্রুমেন্ট হচ্ছে, পাওয়ার মেজারমেন্ট করব যে ইনস্ট্রুমেন্টটা দিয়ে, সেটার নাম হচ্ছে ওয়াটমিটার। তো দেখো আমি এখানে দুটো জাস্ট সিম্পল দুটো প্রবলেম দিয়েছি, যে হোয়াট ইজ দ্য পাওয়ার when a voltage of 120 volt drives a 2 ampere current through a device, মানে এখানে পাওয়ার কত হবে। তো ভোল্টেজ দেওয়া আছে, কারেন্ট দেওয়া আছে, সিম্পলি একদম P is equal to V into I করলে আমরা পেয়ে যাবো 120 into 2, ঠিক আছে। আর নিচেরটায় দেখো, হাউ মাচ কারেন্ট ডাজ এ 100 ওয়াট ল্যাম্প ড্র when connected to 120 ভোল্ট। এই ক্ষেত্রে কি হবে না, প্রথমেই দেখো পাওয়ারটা বলে দিয়েছে আর ভোল্টেজটা বলে দিয়েছে, তাহলে আমাকে এখানে কারেন্টটা বের করতে দিয়েছে, তাহলে আমি ভিআই থেকেই, পি ইজ ইকুয়াল টু ভিআই থেকেই কারেন্ট পেয়ে যাব। একই ফর্মুলা, যেভাবেই দিক না কেন ফর্মুলা কিন্তু একই। তো এখানে তোমরা এগুলো জাস্ট দেখে নেবে। এবার হচ্ছে যে ডিসি পাওয়ার, যেটা আমি একটু আগেই বললাম, একই কথাই এখানে বলা আছে যে DC power is defined as the product of voltage and current. It is produced by the fuel cell, battery and generator. যেন এমনিতে আমাদের ডিসি সোর্স যেগুলো আছে, সেই ভোল্টেজ সোর্সই আমরা ইউজ করব যখন কোনো ডিসি পাওয়ার মেজারমেন্ট করব। কোনো একটা সার্কিটের অ্যাক্রসে আমাকে যখন ডিসি ভোল্টেজ আমি সোর্স সাপ্লাই দেব, তখন সেখানে একটা কারেন্ট ফ্লো করবে, এবং সেই কারেন্ট ফ্লো করার জন্য সেই সার্কিট এলিমেন্টটা একটা পাওয়ার কনজাম্পশন করবে, যে পাওয়ার কনজাম্পশনটার ভ্যালু হচ্ছে V ইন্টু I, যেখানে পাওয়ার ইন ওয়াট, ভি হচ্ছে ভোল্টেজ ইন ভোল্ট, আর আই হচ্ছে কারেন্টস ইন অ্যাম্পিয়ার। এবার আমি একটু আগেই বলেছিলাম যে ইলেকট্রিক পাওয়ার কিন্তু দুই ধরনের হয়, একটা হচ্ছে এসি পাওয়ার আর একটা হচ্ছে ডিসি। এবার আমরা সরাসরি চলে আসব এসি পাওয়ার। এসি পাওয়ারকে আবার তিনটে ভাগে ক্লাসিফাই করা হয়েছে। ফার্স্ট যেটা বলা হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার, সেকেন্ড ওয়ান ইজ অ্যাক্টিভ পাওয়ার, এন্ড থার্ড ওয়ান ইজ রিঅ্যাক্টিভ পাওয়ার, পরের স্লাইডে আছে। তো অ্যাপারেন্ট পাওয়ার হচ্ছে, আমি জাস্ট আগে একটু একটা ট্রায়াঙ্গেল দেখাবো, তাহলে বুঝতে পারবে। দেখো এই যে ট্রায়াঙ্গেলটা রয়েছে, এটা একটা সমকোণী ত্রিভুজ। তো সেই সমকোণী ত্রিভুজের দেখো যে বেসে একটা পাওয়ার রয়েছে, একটা পারপেন্ডিকুলারে একটা পাওয়ার রয়েছে, আর হাইপোটেনিয়াসে একটা পাওয়ার রয়েছে। তো বেসে যে পাওয়ারটা রয়েছে সেটাকে বলা হচ্ছে অ্যাক্টিভ পাওয়ার, মানে বেসের কম্পোনেন্ট যেটা অ্যাক্টিভ কম্পোনেন্ট, মানে অ্যাঙ্গেলটা যার সঙ্গে ক্রিয়েট করেছে, তাহলে সেই কম্পোনেন্টটা হচ্ছে আমাদের অ্যাক্টিভ পাওয়ার। যেটা হাইপোটেনিয়াসে রয়েছে সেটা হচ্ছে রিঅ্যাক্টিভ পাওয়ার, যেটা যেটা পারপেন্ডিকুলারে রয়েছে, আর যেটা হাইপোটেনিয়াসে রয়েছে সেটা হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার। এটা বেসিক্যালি এই দুটোর রেজাল্টেন্ট পাওয়ার, ঠিক আছে। এবার আমাদের কোয়েশ্চেন হচ্ছে যে কস ফাই জিনিসটা কি। কস ফাই জিনিসটা হলো, একটুখানি লিখে রাখো জাস্ট খাতাতে, যে এই যে দেখতে পাচ্ছি আমরা যে ভি ইন্টু আই, এই ভি ইন্টু আই ইন্টু কস ফাই। কস ফাই হলো সেটাই যেটা হচ্ছে যে একটা কোসাইন অ্যাঙ্গেল বিটুইন ভোল্টেজ অ্যান্ড কারেন্ট। লেখো cos phi is defined as লিখছো? cos phi এর আমি দু তিনটে ডেফিনেশন বলবো, ঠিক আছে, প্রত্যেকটাই লিখে রাখো। আমি একটা এখানে লিখেছি, বাট বাকিগুলো তোমরা লিখে রাখো। যে cos phi is defined as the cosine angle between voltage and current. The cosine angle between voltage and current. ঠিক আছে। আর একটা আচ্ছা, ওটা পরে আসছি। তো এখানে আমরা যেটা দেখলাম যে অ্যাপারেন্ট পাওয়ার মানে হচ্ছে অ্যাক্টিভ আর রিঅ্যাক্টিভ পাওয়ারের যেটা আমাদের রেজাল্টেন্ট পাওয়ার বা হাইপোটেনিয়াস ট্রায়াঙ্গেলের
যে পাওয়ারটা রয়েছে দ্যাট ইজ কল্ড অ্যাপারেন্ট পাওয়ার, এবং এটা একটা ইউজলেস পাওয়ার, এটাকে ইউজ করা হয় না। এটার সিম্বল আমরা দেখতে পাচ্ছি এখানে এস দিয়ে ডিনোট করা হয়েছে, ঠিক আছে। তো তোমাদের এক্সামে যেটা আসবে যে হোয়াট ইজ এসি পাওয়ার, এবং এসি পাওয়ারের যে তোমার ক্লাসিফিকেশন, সেই ক্লাসিফিকেশন যখন লিখতে দেবে তোমরা জাস্ট এরকম একটা ট্রায়াঙ্গেল ড্র করবে, ট্রায়াঙ্গেল ড্র করে কোথায় কোন কম্পোনেন্টে কোন পাওয়ারটা রয়েছে সেই কম্পোনেন্ট গুলোতে লিখবে, এবং তাদের ডেফিনেশন গুলো জাস্ট এভাবেই লিখবে, ঠিক আছে। এখানে অ্যাপারেন্ট পাওয়ার ইজ দ্য ইউজলেস পাওয়ার অর আইডল পাওয়ার, ইট ইজ রিপ্রেজেন্টেড বাই দ্য সিম্বল এস, ঠিক আছে। অ্যান্ড এসআই ইউনিট হচ্ছে খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অনেক সময় শর্ট কোয়েশ্চেনেও দিয়ে দেয় যে হোয়াট ইজ দ্য এসআই ইউনিট অফ অ্যাপারেন্ট পাওয়ার, তখন তোমাদের বলতে হবে ভোল্ট ইন্টু অ্যাম্পিয়ার। দেখো এটা তোমাদের কিন্তু মনে রাখার কিচ্ছু নেই, তোমরা যদি ফর্মুলাটা মাথায় রাখো যে অ্যাপারেন্ট পাওয়ারের ফর্মুলা কি, অ্যাপারেন্ট পাওয়ারের ফর্মুলা হচ্ছে প্রোডাকশন অফ ভোল্টেজ এন্ড কারেন্ট, তাহলে এটার ইউনিট কি হবে, ভোল্টেজের ইউনিট ভোল্ট, আই এর কারেন্টের ইউনিট অ্যাম্পিয়ার, তাহলে অবশ্যই এর ইউনিট হবে ভোল্ট ইন্টু অ্যাম্পিয়ার। এটাকে আমরা এস দিয়ে ডিনোট করছি। এবার আসি যে আরএমএস ভোল্টেজ, এগুলো আমি পরে আরএমএস ভ্যালু, পিক ভ্যালু, ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু ডিটেইলে পড়াবো। জাস্ট এখন জেনে রাখো যে আমাদের যে বাড়িতে 240 ভোল্টেজ আসছে দ্যাট ইজ দ্য আরএমএস ভোল্টেজ, ঠিক আছে। তো আরএমএস ভোল্টেজ হচ্ছে সেইভাবে, মানে এর ভ্যালু কিভাবে আমরা বের করব না, ম্যাক্সিমাম একটা সাইনুসয়েডাল ওয়েভের যে ম্যাক্সিমাম ভ্যালু থাকে, পিক ভ্যালু থাকে, পিক মিনস হচ্ছে ম্যাক্সিমাম, তো ম্যাক্সিমাম ভ্যালু ডিভাইডেড বাই √2 করলে আমরা পাবো আরএমএস ভ্যালু, ঠিক আছে, পিক বাই √2। তো এটাই হচ্ছে আরএমএস, ভিআরএমএস মানে হচ্ছে ভি পিক বাই √2, আর আইআরএমএস মানে হচ্ছে আই পিক বাই √2। তাহলে অবশ্যই অ্যাপারেন্ট পাওয়ারে দেখো একটা জিনিস লক্ষ্য করে যে অ্যাপারেন্ট পাওয়ারে কিন্তু আমরা আরএমএস ভ্যালু অফ ভোল্টেজ আর আরএমএস ভ্যালু অফ কারেন্টের প্রোডাকশনকেই অ্যাপারেন্ট পাওয়ার বলছি। কিন্তু অ্যাক্টিভ পাওয়ারের ক্ষেত্রে অ্যাক্টিভ পাওয়ার হচ্ছে সেই পাওয়ারটা যে পাওয়ারটা কনজাম্পশন করার জন্য তোমরা ইলেকট্রিক বিল দিচ্ছ, আমরা ইলেকট্রিক বিল দিচ্ছি, আমাদের বাড়িতে ইলেকট্রিক বিল জেনারেট হচ্ছে, এনার্জি কনজাম্পশন হচ্ছে, দ্যাট ইজ কল্ড অ্যাক্টিভ পাওয়ার, কনজিউমড এনার্জি বাই দ্য অ্যাপ্লায়েন্সেস অর বাই দ্য ইকুইপমেন্টস, দ্যাট ইজ কল্ড অ্যাক্টিভ পাওয়ার, ঠিক আছে। তো অ্যাক্টিভ পাওয়ারের ফর্মুলা কি না, ম্যাক্সিমাম ভোল্টেজ ইনটু ম্যাক্সিমাম কারেন্ট, মানে পিক, ম্যাক্সিমাম মানে হচ্ছে পিক, তুমি এটাকে ভি পিক ইনটু আই পিকও লিখতে পারো, ভি ম্যাক্স ইনটু আই ম্যাক্স ইনটু কস ফাই। তাহলে এখানে হচ্ছে কস ফাই হচ্ছে সেই অ্যাঙ্গেলটা যেটা কিনা ভোল্টেজ আর কারেন্টের কোসাইন অ্যাঙ্গেল, দ্যাট ইজ কল্ড পাওয়ার ফ্যাক্টর, ইট হ্যাজ নো ইউনিট, ঠিক আছে। তো পাওয়ার ফ্যাক্টর কি তাহলে বোঝা গেল, এই পাওয়ার ফ্যাক্টরকে কিন্তু আমরা অলওয়েজ বাড়ির পাওয়ার কনজাম্পশন বা যে কোনো ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস এর পাওয়ার কনজাম্পশন বের করতে গেলে এসির ক্ষেত্রে আমরা কিন্তু অলওয়েজ পাওয়ার ফ্যাক্টরকে কনসিডার করব, রাইট। তো এই গেল আমাদের অ্যাক্টিভ পাওয়ার। তাহলে এখানেও আমরা এখানে দেখিয়েছি, হ্যাঁ বলো। এখানে ইউনিট নেই কেন ম্যাম অ্যাক্টিভ পাওয়ারে, ইউনিটলেস কেন? অ্যাক্টিভ পাওয়ারের ইউনিট আছে, আমি বললাম কস ফাই এর কোনো ইউনিট নেই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, অ্যাক্টিভ পাওয়ারের ইউনিট হচ্ছে আমাদের নরমাল পাওয়ারের যে ইউনিট ওয়াট, ঠিক আছে, ওয়াট আর কিলোওয়াট। তোমরা বাড়িতে আজকেই দেখবে এনার্জি মিটারে দেখবে নিচের দিকে লেখা থাকে কিলোওয়াট ইনটু আওয়ার, মানে আমরা জানি এনার্জি মানে হচ্ছে পাওয়ার ইনটু টাইম, ঠিক আছে। তাহলে যতটা পরিমাণ পাওয়ার কনজাম্পশন হলো তার সঙ্গে আমি টাইমটা যদি গুণ করে দিই আমি কিন্তু এনার্জিটা পেয়ে যাব, সেজন্য এনার্জি মিটারের এনার্জির ইউনিটই হচ্ছে কিলোওয়াট ইনটু আওয়ার। তো বাড়িতে এনার্জি মিটার থাকলে দেখবে নিচে লেখা থাকে কিলোওয়াট ইনটু আওয়ার, তো এই কিলোওয়াটটা কার ইউনিট না অ্যাক্টিভ পাওয়ারের ইউনিট, ঠিক আছে। এবার হচ্ছে রিঅ্যাক্টিভ পাওয়ার। রিঅ্যাক্টিভ পাওয়ার হচ্ছে যে এটাও একটা সার্কিটের যেটা পারপেন্ডিকুলারে যে কম্পোনেন্টটা সেটা হচ্ছে রিঅ্যাক্টিভ পাওয়ার, কিন্তু এটা সাইন কম্পোনেন্ট, ঠিক আছে, এটাকে আমরা কিউ দিয়ে ডিনোট করে থাকি, ভিআরএমএস ইনটু আইআরএমএস সাইন ফাই। তো রিঅ্যাক্টিভ পাওয়ার ইউনিট হচ্ছে ভিএআর, ভোল্ট অ্যাম্পিয়ার
রিঅ্যাক্টিভ, দেখো এখানে লিখেছি ইট ইজ মেজার্ড ইন ভোল্ট অ্যাম্পিয়ার রিঅ্যাক্টিভ, ঠিক আছে, VAR। তাহলে ফার্স্ট অফ অল অ্যাপারেন্ট পাওয়ার, যার ইউনিট আমি বললাম ভোল্টেজ ইনটু কারেন্ট, VA তোমরা শর্টে বলবে VA, ভোল্ট ইনটু অ্যাম্পিয়ার। ফর্মুলা কি, S is equal to VRMS into IRMS। অ্যাক্টিভ পাওয়ার হচ্ছে VI cos phi, যার ইউনিট হচ্ছে ওয়াট অর কিলোওয়াট। রিঅ্যাক্টিভ পাওয়ার হচ্ছে VI sin phi, যার ইউনিট হচ্ছে VAR, ভোল্ট অ্যাম্পিয়ার রিঅ্যাক্টিভ। তাহলে আমরা যদি এখান থেকে রেজাল্টেন্টটা বের করি তাহলে ফর্মুলাটা কি না, A স্কয়ার ইজ ইকুয়াল টু কিউ স্কয়ার প্লাস পি স্কয়ার। সমকোণী ত্রিভুজের ফর্মুলা অনুযায়ী এটাই হয়। আর একটা আমি পাওয়ার ফ্যাক্টরের ডেফিনেশন এখানে লিখেছি, দেখো ইট ইজ দ্য রেশিও অফ রিয়েল টু দ্য অ্যাপারেন্ট পাওয়ার। রিয়েল পাওয়ার মানে হচ্ছে যেটা হচ্ছে, আচ্ছা এখানে তোমরা আরেকটা জিনিস নোট ডাউন করে রাখো যে অ্যাক্টিভ পাওয়ারকে আমরা আরো দুটো নামে ডেকে থাকি, একটা হচ্ছে ট্রু পাওয়ার আর একটা হচ্ছে রিয়েল পাওয়ার, ঠিক আছে, অ্যাক্টিভ পাওয়ার অর ট্রু পাওয়ার অর রিয়েল পাওয়ার, লিখেছো? অ্যাক্টিভ পাওয়ার, ট্রু পাওয়ার মানে ধরো যখন তোমাদের কোনো প্রবলেম সলভ করতে দেবে সেক্ষেত্রে তোমাদের হয়তো নামটা চেঞ্জ করে দিতে পারে যে হোয়াট ইজ দ্য ট্রু পাওয়ার অফ দিস সার্কিট বা রিয়েল পাওয়ার অফ দিস সার্কিট, তখনও কিন্তু ফর্মুলা সেই সেমই হবে। তো সেই ক্ষেত্রে তোমাদের নামগুলো জেনে রাখা দরকার। তো cos phi আমি একটু আগেই বললাম যে cos phi মানে হচ্ছে পাওয়ার ফ্যাক্টর, যেটা কিনা ভোল্টেজ আর কারেন্টের মধ্যে যে কোসাইন অ্যাঙ্গেল। আর একটা পাওয়ার ফ্যাক্টরের ডেফিনেশন হলো রেশিও অফ দ্য রিয়েল পাওয়ার টু দ্য অ্যাপারেন্ট পাওয়ার। মানে খাতায় তুমি যদি লেখো VI cos phi, রিয়েল পাওয়ার মানে হচ্ছে VI cos phi ডিভাইডেড বাই VI, তাহলে VI cos phi আর VI যদি কেটে যায় cos phi আসে, তাহলে ইট ইজ দ্য রেশিও অফ VI cos phi টু দ্য VI, রিয়েল পাওয়ার টু দ্য অ্যাপারেন্ট পাওয়ার, ঠিক আছে? তাহলে দুটো ডেফিনেশন আমি পাওয়ার ফ্যাক্টরের বললাম। আর হ্যাঁ, পাওয়ার ফ্যাক্টরের যেটা আর ডেফিনিশনটা বললে আরেকবার একটু বলবেন, একটু নেট প্রবলেম হচ্ছে আমার। হ্যাঁ, প্রথমটা হচ্ছে যে কোসাইন অফ দ্য অ্যাঙ্গেল, সবচেয়ে ইজিয়েস্ট ডেফিনেশন, ঠিক আছে, ভোল্টেজ আর কারেন্টের মধ্যে কোসাইন অ্যাঙ্গেল। সেকেন্ড ডেফিনেশন হচ্ছে ইট ইজ দ্য রেশিও অফ রিয়েল পাওয়ার টু দ্য অ্যাপারেন্ট পাওয়ার। রিয়েল পাওয়ার মানে আমরা জানি VI cos phi, অ্যাপারেন্ট পাওয়ার মানে হচ্ছে V ইন্টু I। তাহলে VI cos phi ডিভাইডেড বাই VI, VI যদি ক্যান্সেল আউট হয়ে যায় কি পড়ে থাকে, cos phi পড়ে থাকে। তাহলে এটাকে আমরা রেশিও অফ রিয়েল পাওয়ার টু দ্য অ্যাপারেন্ট পাওয়ারও কিন্তু বলতে পারি। এই ভ্যালুটা VI cos phi মানে cos phi এর যে ভ্যালু, পাওয়ার ফ্যাক্টরের যে ভ্যালু, সেটা জেনারেলি 0 থেকে 1 এর মধ্যেই হয়, ঠিক আছে। এবার এটা কিভাবে হয় না, ভ্যারাইটিস লোডের ক্ষেত্রে ভ্যারাইটিস পাওয়ার ফ্যাক্টর হয়। যদি তোমার বাড়িতে শুধুমাত্র রেজিস্টিভ লোড থাকে, শুধুমাত্র তুমি যদি বাল্ব তোমার বাড়িতে জ্বলছে, তাহলে সেই বাল্বের অ্যাক্রসে কারেন্ট ফ্লো করছে এবং ভোল্টেজটা যেহেতু এসি আছে, সেক্ষেত্রে পাওয়ার ফ্যাক্টর পিওরলি রেজিস্টিভ সার্কিটের ক্ষেত্রে, এইগুলো একটু পয়েন্ট আউট করে নাও যে পিওরলি রেজিস্টিভ, আমি এগুলো পরে ডিটেল পড়াবো, বাট এখনো একটু যেহেতু পাওয়ার ফ্যাক্টরটা বলছি এ সময় একটু নোট ডাউন করে নাও যে পিওরলি ইন কেস অফ পিওরলি রেজিস্টিভ সার্কিট, in case of এক নাম্বার দিয়ে লেখো in case of purely resistive circuit, পিওরলি রেজিস্টিভ সার্কিট বলতে কিন্তু আমাদের বাড়ির যে পাওয়ার কনজাম্পশন হয় সেখানে পিওরলি রেজিস্টিভ সার্কিট নেই, কারণ আমরা ফ্যান ইউজ করি, আমরা ফ্রিজ ইউজ করি। তো সেক্ষেত্রে আইডিয়ালি, ঠিক আছে, আইডিয়ালি হচ্ছে যে তোমার পিওরলি রেজিস্টিভ সার্কিটের ক্ষেত্রে পাওয়ার ফ্যাক্টর ইজ ইকুয়াল টু বা cos phi ইজ ইকুয়াল টু লিখে রাখো 1, cos phi ইজ ইকুয়াল টু 1। এটা কেন 1 হয় সেগুলো আমি পরে বোঝাবো। এটা ভোল্টেজ আর কারেন্ট সেম ফেজে লাই করে, দ্যাটস ওয়াই cos phi যে phi এর অ্যাঙ্গেলটা, সেই অ্যাঙ্গেলটা হচ্ছে 0। তাহলে cos 0 ইজ ইকুয়াল টু 1, দ্যাট ইজ ওয়াই রেজিস্টিভ সার্কিটের ক্ষেত্রে পাওয়ার ফ্যাক্টর, পিওরলি রেজিস্টিভের ক্ষেত্রে পাওয়ার ফ্যাক্টর অলওয়েজ 1, ঠিক আছে ম্যাম? হুম, ম্যাম কোনটার ক্ষেত্রে 0 আরেকবার একটু বলুন।
হ্যাঁ, এটা জাস্ট এরকম ভাবে লিখে রাখো, আমি পরের দিন ফেজার ডায়াগ্রাম দিয়ে বলে দেবো। এটা এভাবে লিখে রাখো যে ইন কেস অফ পিওরলি রেজিস্টিভ সার্কিট cos phi is equal to 1। ইয়েস। ঠিক আছে, এবার এখানেই তুমি একটু স্টার দিয়ে এটা লেখো যে as as ইয়েস স্যার। the voltage and current lies lies in same phase, voltage and current lies in same phase, PHAC, মানে সুপার ইম্পোজ করে থাকে, ভোল্টেজের উপরে কারেন্ট চেপে থাকে, সেজন্য তাদের কি বললাম অ্যাজ দা কি বললাম লাইনটা নীলাঞ্জন? বললেন as the voltage and current lies in same phase। হ্যাঁ, as the voltage and current lies in same phase, কমা দিয়ে লেখো the angle between them অ্যাঙ্গেলের ব্র্যাকেটে লেখো ফাই, অ্যাঙ্গেলের ব্র্যাকেটে লেখো ফাই, the angle between them is 0, the angle between them is 0। therefore cos phi মানে cos 0 is equal to 1, therefore cos phi equal to cos 0 equal to 1, phi এর জায়গায় 0 বসিয়ে দাও। নেক্সট লেখো, মানে কখন 1 হবে আর কখন 0 হবে আমি জাস্ট এটা বলছি। নেক্সট লেখো ইন পিওরলি ইন্ডাকটিভ সার্কিট, in case of purely inductive circuit Yes sir। the voltage এক second, in case of purely inductive circuit the current lags lags behind the voltage। In case of purely inductive circuit the current lags behind the voltage। Yes sir। and it lies না সরি লেখো and voltage and current lies in 90 degree, voltage and current lies in 90 degree। cos 90 ডিগ্রি ওটা 1 হয়ে যাবে, এই 0 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে cos 90 মানে 0 হয়ে গেল। এবার এক্ষেত্রে অবশ্যই এটা আমরা লিখব যে cos 90 equal to 0 লিখে ব্র্যাকেটে 0 এর পাশে লিখবে ল্যাগিং। ঠিক আছে, ব্র্যাকেটে 0 এর পাশে লিখবে ল্যাগিং, LAGGING। ঠিক আছে, এবার হচ্ছে আমাদের ক্যাপাসিটিভ সার্কিট। তাহলে 0 হলো 0 কিন্তু ল্যাগিং। ঠিক আছে, পিওরলির ক্ষেত্রে এগুলো আমি বলছি। এবার আমাদের বাড়িতে যেটা হয় পার্টলি রেজিস্টিভ থাকে পার্টলি ইন্ডাকটিভ থাকে, সেক্ষেত্রে 0 থেকে 1 এর মধ্যে থাকে, বাট পিওরলি 1ও হবে না আবার পিওরলি 0ও হবে না। বা পাওয়ার প্ল্যান্ট বা ইন্ডাস্ট্রি যেখানেই বলো না কেন সেখানে পিওরলি 0 বা পিওরলি 1 হবে না, এই 0 থেকে 1 এর মধ্যেই ঘোরাফেরা করবে, 0.99 0.85 0.80 এরকম থাকবে। ঠিক আছে, 0.99 মানে 1 এর কাছে, 0.85 0.80 0.87 এরকম টাইপের পাওয়ার ফ্যাক্টর কিন্তু জেনারেলি হয়। তো ইন কেস অফ ক্যাপাসিটিভ সার্কিট
in case of capacitive circuit, purely capacitive, in case of purely capacitive circuit, Yes, ma'am. current and voltage lies in current and voltage lies in 90 degree and current and voltage lies in 90 degree হ্যালো ম্যাম, and হ্যাঁ হ্যাঁ বলো ম্যাম পিওরলি ক্যাপাসিটিভ স্পেলিংটা বলবেন? হ্যাঁ হ্যাঁ PURELY পিওরলি, ঠিক আছে? পিওরলি মানে একদম খাঁটি ক্যাপাসিটিভ সার্কিট যেটা, ঠিক আছে? ম্যাম ক্যাপাসিটিভ CAPA স্পেলিং। হ্যাঁ 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 CAPACITIVE ক্যাপাসিটিভ, হয়েছে? ইয়েস ম্যাম। Yes, ma'am. Purely capacitive circuit, current and voltage lies in 90 degree and current leads LEAD, লিড করা মানে এগিয়ে থাকা, ল্যাগ করা মানে পিছিয়ে থাকা, তাহলে কারেন্ট লিডস দ্য ভোল্টেজ বাই 90 ডিগ্রি, কারেন্ট লিডস দ্য ভোল্টেজ বাই 90 ডিগ্রি। স্যার এখানে ম্যাম এখানে লিডিং লিখে রাখবো ব্র্যাকেটে? হ্যাঁ, এবার ওই সেম ভাবেই cos phi 0 বসিয়ে 0 এর পাশে লিডিং লিখে রাখো। এই সরি cos phi 90 বসিয়ে মানে cos Yes, sir. 90 ইকুয়াল টু 0 ব্র্যাকেটে লেখো লিডিং, ঠিক আছে? এবার আমি জাস্ট একটা জিনিস একটু তোমাদের দেখিয়েই দিই যখন পড়ালাম এটা, যে কিভাবে লিডিং আর ল্যাগিংটা তোমরা ছবিতে ডিনোট করবে। দেখো, যদি রেজিস্টিভ সার্কিট হয়, এটা যদি আমাদের ভোল্টেজ হয়, তাহলে কারেন্টটা কি করবে, এর সাথে সেম ফেজে লাই করবে, আগেই যেটা বললাম। তাহলে এখানে কি অ্যাঙ্গেল রয়েছে কোনো ভোল্টেজ আর কারেন্টের মধ্যে? কোনো অ্যাঙ্গেল নেই। cos phi No, হচ্ছে 0, phi এর ভ্যালু 0, তাহলে সেক্ষেত্রে cos হচ্ছে যে মানে পাওয়ার ফ্যাক্টর cos phi ইজ ইকুয়াল টু হচ্ছে যে তোমার 1, ঠিক আছে? এটা হচ্ছে আর এর ক্ষেত্রে, পিওরলি আর এর ক্ষেত্রে। এবার যদি পিওরলি এল বলো মানে ইন্ডাকটিভ বলো, তাহলে এল এর ক্ষেত্রে কি হচ্ছে, যদি এটা ভোল্টেজ হয় মানে এক্স অ্যাক্সিস বরাবর যদি আমাদের ভোল্টেজ হয়, তাহলে আমি বললাম যে কারেন্টটা ল্যাগ করে, তাহলে আমি আইদার উপরে দেখাবো আর নিচেই দেখাবো, কিন্তু আমার ডিরেকশনটা একটু চেঞ্জ হয়ে যাবে কারেন্টের। ধরো এটা ল্যাগ করেছে 90 ডিগ্রিতে, তাহলে ল্যাগ করা মানে কি পিছিয়ে থাকা। তুমি এই যে অ্যারোটা দিচ্ছ, এই অ্যাঙ্গেলের যে ডিরেকশনটা, সেই অ্যাঙ্গেলের ডিরেকশনটা কারেন্টের দিকে দিয়ে দেবে। তার মানে কি এটাই হচ্ছে আমাদের ফাই, এই অ্যাঙ্গেলটাই হচ্ছে ফাই, এটা আমাদের কারেন্ট, রাইট? তাহলে ভোল্টেজ আর কারেন্টের মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি, কিন্তু দেখো কারেন্টটা পিছিয়ে রয়েছে ভোল্টেজের থেকে, কারেন্ট ল্যাগস বিহাইন্ড দ্য ভোল্টেজ বাই 90 ডিগ্রি, এটাই হচ্ছে ডেফিনিশন, কারেন্ট ল্যাগস বিহাইন্ড দ্য ভোল্টেজ বাই 90 ডিগ্রি। সেই জন্য cos 90 মানে হচ্ছে 0, তাহলে পিওরলি ইন্ডাকটিভের ক্ষেত্রে পাওয়ার ফ্যাক্টর হচ্ছে 0। এবার হচ্ছে পিওরলি সি এর ক্ষেত্রে ক্যাপাসিটিভ। হ্যাঁ ম্যাম বলো এইখানে বলো বলো। পিওরলি ইন্ডাকটিভ যেটা, ওখানে যে কস মানে ফাই যেটা ফাই এর ওই অ্যাঙ্গেলটার যে ডিরেকশনটা ওটা মানে আই এর দিকে হয়েছে, আর ওটা পিওরলি কন্ডাক্টিভ যদি ওটা কি ভি এর দিকে হবে? কন্ডাকটিভ না ক্যাপাসিটিভ, ভি এর দিকে হবে না। সরি ম্যাম, হ্যাঁ ক্যাপাসিটিভ, হ্যাঁ ভি এর ক্যাপাসিটিভ। দিকে হবে না, মানে এরকম করতে পারে, এরকম করবে, দেখো আমি দেখাচ্ছি ছবিটা। তুমি যদি এটাকেই জাস্ট মানে উপরে ম্যাম এঁকে অ্যান্টি দাও, ক্লকওয়াইজ। হ্যাঁ যদি তুমি এটা উপরে এঁকে দাও, তাহলে আমার কারেন্টের দিকেই আমরা করব। সেটা তুমি ডিসাইড করে নেবে যে তোমার ল্যাঙ্গুয়েজটা তুমি কি লিখছো। ক্যাপাসিটিভের ক্ষেত্রে কারেন্টটা লিড করবে, ভোল্টেজটা ল্যাগ করবে,
ঠিক আছে? তুমি যদি এইদিকে ডিরেকশন দাও তার মানে তোমার ভোল্টেজটা কিন্তু ল্যাগই করছে কারেন্টের থেকে, ঠিক আছে? তাই জন্য মাথায় রাখবে যে যদি তুমি এরকম ভাবে ছবিটাকে ড্র করো তাহলে তোমার ভুলতে মানে ডিরেকশনের গন্ডগোল হবে না। উপরে করলে হচ্ছে লিডিং, নিচে করলে হচ্ছে ল্যাগিং, ঠিক আছে? বোঝাতে পারলাম? এটা হচ্ছে ফাই। ইয়েস ম্যাম। মানে কারেন্টটাকে তুমি তুমি মানে যখনই মাথায় রাখবে, এগুলোকে যখন মাথায় তোমরা মানে পড়ছো, যখন তোমাদের বুঝছো, তখনই তোমরা মাথায় ঢুকিয়ে নাও যে যে কোনো একটা প্যারামিটার কনসিডার করেই আমি এগুলো করব। তুমি যদি দুটোই মনে রাখতে যাও যে ভোল্টেজ ল্যাগ না কারেন্ট ল্যাগ না ভোল্টেজ লিড না কারেন্ট লিড, গন্ডগোল হবেই। সেজন্য কারেন্টকে দিয়েই মাথায় রাখবে যে কারেন্ট ইজ অলওয়েজ ইন সেম ফেজ উইথ ভোল্টেজ, কারেন্ট ইজ অলওয়েজ ল্যাগস বিহাইন্ড ভোল্টেজ বাই 90 ডিগ্রি, কারেন্ট লিডস ভোল্টেজ বাই 90 ডিগ্রি, ঠিক আছে? তাহলে কারেন্টই হচ্ছে যে ল্যাগ করলো, কারেন্টই হচ্ছে যে লিড করলো 90 ডিগ্রিতে। এটা হচ্ছে পিওরলি ক্যাপাসিটিভ, পিওরলি ইন্ডাকটিভ, পিওরলি রেজিস্টিভ। বোঝা গেল তাহলে কিভাবে cos phi 0 to 1 হয়েছে? ইয়েস ম্যাম। তাহলে এই গেল আমাদের পাওয়ার ফ্যাক্টরের গল্প। এবং এখানে আমরা বললাম যে যদি আমাদের পাওয়ার ট্রায়াঙ্গেল পরীক্ষাতে আসে তখন তোমরা জাস্ট এই ছবিটা ড্র করবে, ঠিক আছে? এই ছবিটা ড্র করে তার ইকুয়েশনটা যেটা এখানে রয়েছে a স্কয়ার ইজ ইকুয়াল টু কিউ স্কয়ার প্লাস পি স্কয়ার, এবং এস কি কিউ কি পি কি তাদের ডেফিনেশনটা লিখে দেবে। এখানে প্রত্যেকটার ইউনিটও লেখা আছে, এই ইয়েটা পড়বে ভালো করে, প্রত্যেকটার ইউনিট লেখা আছে, ঠিক আছে? আর ডেফিনেশনও লেখা আছে। দেখো এক্স অ্যাক্সিস বরাবর ট্রু পাওয়ার, ওয়াই অ্যাক্সিস বরাবর মানে যেটা আমাদের পারপেন্ডিকুলার সেখানে হচ্ছে আমাদের অ্যাক্টিভ পাওয়ার, সরি রিঅ্যাক্টিভ পাওয়ার ভিআই সাইন ফাই, এবং এই হচ্ছে আমাদের অ্যাপারেন্ট পাওয়ার এস ইজ ইকুয়াল টু ভিআই। তাহলে এ স্কয়ার ইজ ইকুয়াল টু পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার। এই হচ্ছে পাওয়ার ট্রায়াঙ্গেলের ডেফিনেশন। তো এক্সামে আসতেই পারে, এক্সামে ভেরি ভেরি ইম্পর্টেন্ট পাওয়ার ট্রায়াঙ্গেল, তোমরা ভালো করে এটা করে রাখবে। এখানে cos phi এরই একটা ইয়ে দেওয়া হয়েছে তোমার ইকুয়েশন, যেটা আমি একটু আগেই বললাম, vi cos phi ডিভাইডেড বাই vi। এখানে ইউনিটটা দিয়েছে কিলোওয়াট, এক সেকেন্ড দাঁড়াও, আচ্ছা হ্যাঁ, কিলোওয়াট ইন্টু কেভিএ, কিলো ভার ভোল্ট অ্যাম্পিয়ার। আর রিঅ্যাক্টিভ পাওয়ারের আমি ইউনিট বলেছিলাম ভার, VAR ভোল্ট অ্যাম্পিয়ার রিঅ্যাক্টিভ। এগুলো তোমাদের ইনফরমেশনের জন্য, তোমরা যখন পড়বে জাস্ট আমি লিখে রেখেছি, এতক্ষণ যা বললাম সেগুলো এখানে লেখা আছে, নিজেরা পড়বে। এবার আমরা চলে আসি এনার্জিতে। এনার্জি একটু আগেই বললাম সহজ ডেফিনিশন, যে টাইমের সঙ্গে আমরা যদি পাওয়ারকে মাল্টিপ্লিকেশন করি, মাল্টিপ্লাই করি, তাহলে আমরা এনার্জি পাই। তাহলে এনার্জি which is caused by the movement of the electrons from one place to another, such type of energy is called electrical energy. এবার এই এনার্জির তোমরা যদি ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন করতে চাও তাহলে আমি বলেছি পাওয়ার ইন্টু টি, মানে ভি ইন্টু আই ইন্টু টি। আবার যদি আমরা লসের ভিত্তিতে করতে চাই, মানে নর্মাল পাওয়ার কনজাম্পশন যদি বলি তাহলে ভিআইটি, যদি মানে পি ইন্টু টি বা ভিআই ইন্টু টি। যদি তোমরা বলো যে পাওয়ার লস কত হচ্ছে, সেখানে এনার্জি লস কত হচ্ছে, তাহলে আই স্কোয়ার ইন্টু আর টি, আর ওয়ার্ক ডান ভি স্কোয়ার বাই আর ইন্টু টি, মানে প্রত্যেকটাই হচ্ছে টাইমের সঙ্গে মাল্টিপ্লাই করে। আর একটা জিনিস সেটা হচ্ছে এনার্জির ইউনিট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কিলোওয়াট ইন্টু আওয়ার। এটাকে আমরা বিওটিও বলি, পরীক্ষায় শর্ট কোয়েশ্চেনে প্রত্যেকবার আসে। হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ বিওটি? বোর্ড অফ ট্রেড ইউনিট, ঠিক আছে? এই কিলোওয়াট আওয়ারকে আমরা বোর্ড অফ ট্রেড ইউনিটও বলে থাকি, বিওটি, তাই এটা ভালো করে মনে রাখবে। এবার আমরা চলে আসবো ম্যাগনেটিক সার্কিটে। এই ইলেকট্রিক সার্কিটের মোটামুটি একটা আইডিয়া তোমাদের হয়েছে। আরো কিছু প্যারামিটারস আছে যেগুলো পড়াতে হবে, এগুলো এখন অবধি মানে সিলেবাসটার আন্ডারটাই এভাবে আসেনি, ঠিক আছে? সিলেবাসে ইম্পিডেন্স এগুলো এখন অবধি নেই। তো এই যে আমরা রিঅ্যাক্টিভ পাওয়ার, অ্যাক্টিভ পাওয়ার বা অ্যাপারেন্ট পাওয়ার যে বললাম, বা আমরা যে পাওয়ার ফ্যাক্টরের ডেফিনিশন পড়লাম, একটা যদি ধরো একটা সিরিজ সার্কিট আছে যেখানে আর এল সি তিনটেই আছে, বা একটা ধরো সার্কিট আছে যেখানে আর আর এল আছে, বা এল এন্ড সি আছে, বা তিনটেই আছে, তো সেরকম সার্কিটের ক্ষেত্রে পাওয়ার কিভাবে বের করতে হয়,
কিভাবে তার কারেন্ট বের করতে হয়, কিভাবে তার ভোল্টেজ বের করতে হয়, এগুলোর কিছু প্রবলেম আমি পরে করাবো। যেমন নর্মালি আমি যদি বললাম যে একটা বাল্ব কানেক্ট করে দিলাম একটা ভোল্টেজের অ্যাক্রসে, সেক্ষেত্রে তুমি কিন্তু ইজিলি সেখান থেকে পাওয়ার বের করতে পারবে বা কারেন্ট বের করতে পারবে। কিন্তু যদি তোমার একটা বাল্ব কানেক্ট থাকলো, একটা ফ্যান কানেক্ট থাকলো, একটা ফ্রিজ কানেক্ট থাকলো, সেক্ষেত্রে তুমি পাওয়ার কিভাবে বের করবে, বা একটা মোটর কানেক্ট, যে কোনো মোটর কানেক্ট থাকলো, সেক্ষেত্রে তুমি পাওয়ার কিভাবে বের করবে। একটা ক্যাপাসিটার কানেক্টেড থাকলো একটা সার্কিটের মধ্যে, রেজিস্টারের সাথে একটা ক্যাপাসিটার কানেক্টেড থাকলো, সেক্ষেত্রে আমরা কিভাবে কারেন্ট বের করব, কিভাবে পাওয়ার বের করব, সেগুলোর কিছু ফর্মুলা রয়েছে, ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন রয়েছে, সেগুলো আমরা পড়বো। তো ইলেকট্রিক সার্কিটের আপাতত সিলেবাস ওয়াইজ এতটুকুই রয়েছে, এরপরে নেক্সট যা আসবে সেগুলো আমি পড়াবো। তো আজকে যেটা মেন ফোকাস আমাদের, সেটা হচ্ছে ম্যাগনেটিক সার্কিট। তোমরা ছোটবেলা থেকেই পড়েছো ম্যাগনেটিক সার্কিট, মানে ম্যাগনেটের সম্বন্ধে জানো যে ম্যাগনেটিক সার্কিট হচ্ছে ইলেকট্রিক সার্কিটের সাথে যদি আমি কম্পেয়ার করি, যে একটা ক্লোজ পাথ আছে ইলেকট্রিক সার্কিটে, মানে একটা ভোল্টেজ সাপ্লাই আছে, একটা লোড আছে, তাহলে কি হলো, ওটাকে আমি কানেক্ট করলাম ভোল্টেজের সাথে, তাহলে সেখানে কি হচ্ছে, একটা ক্লোজ পাথের মধ্যে কারেন্ট ফ্লো করছে। ম্যাগনেটিক সার্কিটেও কারেন্টের মতনই একটা টার্মিনোলজি রয়েছে বা টার্ম রয়েছে বা একটা প্যারামিটার রয়েছে, যেটাকে বলা হচ্ছে ফ্লাক্স, ম্যাগনেটিক লাইনস অফ ফোর্স। তাহলে এই ম্যাগনেটিক লাইনস অফ ফোর্স কখন ফ্লো করবে, যখন একটা ক্লোজ ম্যাগনেটিক পাথ থাকবে। যেমন কারেন্ট ফ্লো করছে একটা ক্লোজ ইলেকট্রিক পাথের মধ্যে, সেরকম ম্যাগনেটিক সার্কিটের মধ্যে যখন ক্লোজ পাথ প্রোভাইড করা হবে, তখন সেটার মধ্যে একটা ম্যাগনেটিক লাইনস অফ ফোর্স ফ্লো হবে, সেটাকে বলা হচ্ছে ফ্লাক্স। তাহলে ম্যাগনেটিক ফ্লাক্স or magnetic lines of force starts from a point and ends at the same point after completing its path. Flux is generated by magnets and it can be permanent magnet or electromagnet. এবার এই পার্মানেন্ট ম্যাগনেট কোথায় ইউজ হয়, ইলেকট্রোম্যাগনেট কোথায় ইউজ হয়, এগুলো আস্তে আস্তে তোমরা যখন মেশিন পড়বে সেখানে আমরা দেখতে পাবো। এখানে জাস্ট ওগুলোই লেখা আছে, কিছু টার্ম রয়েছে, সেই এক মিনিট হ্যাঁ। তো ম্যাগনেটিক সার্কিটেও এরকম, যেমন আমরা ইলেকট্রিক সার্কিটে দেখলাম যে ভোল্টেজ, ইএমএফ, কারেন্ট, তারপরে হচ্ছে তোমার রেজিস্ট্যান্স, তো ম্যাগনেটিক সার্কিটে এরকম কিছু টার্মিনোলজি রয়েছে যেগুলো আমরা পড়বো, এবং ইলেকট্রিক সার্কিটের সাথে তাদের কিন্তু মানে সেরকমই সিমিলারিটিস রয়েছে। তো একটা ম্যাগনেটিক লাইনস অফ ফোর্স, আমি বললাম যে একটা ক্লোজ সার্কিটের মধ্যে যে ম্যাগনেটিক লাইনস অফ ফোর্স ফ্লো করছে, সেটাই হচ্ছে ফ্লাক্স। এবং এই ফ্লাক্স ইলেকট্রিক ফিল্ড ডেনসিটি যেমন আমরা জানি, সেরকম ফ্লাক্স ডেনসিটি হচ্ছে যে আমরা বি দিয়ে ডিনোট করি, ঠিক আছে। ফ্লাক্সকে ডিনোট করা হয় ফাই দিয়ে, যার ইউনিট হচ্ছে ওয়েবার। এটাও মনে রাখবে, ফ্লাক্সের ইউনিট হচ্ছে ওয়েবার এবং ফাই দিয়ে ডিনোট করা হয়, এগুলো লেখা আছে সবই। বি মানে হচ্ছে এখানে ফ্লাক্স ডেনসিটি, পার ইউনিট এরিয়াতে কতটা পরিমাণ ফ্লাক্স ফ্লো করছে, দ্যাট ইজ কল্ড ফ্লাক্স ডেনসিটি। কারেন্ট ডেনসিটি যেমন ফ্লাক্সের ইকুইভ্যালেন্ট আমি কি বললাম, কারেন্ট, তাহলে কারেন্ট ডেনসিটি মানে হচ্ছে কতটা পরিমাণ কারেন্ট পার ইউনিট এরিয়াতে ফ্লো করছে, দ্যাট ইজ কল্ড কারেন্ট ডেনসিটি, সেটাকে আমরা জে দিয়ে ডিনোট করি। সেরকমই ম্যাগনেটিক সার্কিটে ফ্লাক্স ডেনসিটি হচ্ছে কতটা পরিমাণ ফ্লাক্স পার ইউনিট এরিয়াতে ফ্লো করছে, দ্যাট ইজ কল্ড ফ্লাক্স ডেনসিটি, ঠিক আছে। তাহলে এটার ইউনিট আমরা এইখান থেকেই আমরা বলতে পারবো, আমাদের এগুলো মুখস্থ করার কিচ্ছু দরকার নেই, আমাদের ফর্মুলা মনে রাখলেই কিন্তু আমরা ইউনিট ইজিলি বলতে পারবো। তো এক্সামের সময় তোমাদের পরীক্ষাতে কিন্তু এগুলো আসবে যে ইউনিট কি, হয়তো এমসিকিউ আসতে পারে, অথবা কোশ্চেনের মধ্যেও দিতে পারে হোয়াট ইজ ফ্লাক্স ডেনসিটি বা হোয়াট ইজ ফ্লাক্স অ্যান্ড হোয়াট ইজ দ্য ইউনিট অফ ইট। তো তখন তোমরা এই ফর্মুলাটা মাথায় রাখলেই কিন্তু লিখতে পারবে যে ফাই মানে হচ্ছে ওয়েবার আর এরিয়া মানে হচ্ছে মিটার স্কয়ার, তাহলে এরিয়া ডিভাইডেড বাই মিটার স্কয়ার, এই সরি ফ্লাক্স ডিভাইডেড বাই মিটার স্কয়ার মানে ওয়েবার পার মিটার স্কয়ার, এটাই হচ্ছে আমাদের ইউনিট। এবার হচ্ছে ম্যাগনেটাইজিং ফোর্স, এটা একটা টার্ম রয়েছে যেটা কিনা এই ফ্লাক্স ডেনসিটির ডিভাইডেড বাই তার পারমিয়াবিলিটি। এই পারমিয়াবিলিটি কি জিনিস, পরের স্লাইডে আসবো। এই পারমিয়াবিলিটি হচ্ছে মিউ দিয়ে আমরা ডিনোট করব, ঠিক আছে।
H হচ্ছে ম্যাগনেটাইজিং ফোর্স, যেটা কিনা রেশিও অফ ফ্লাক্স ডেনসিটি ডিভাইডেড বাই পারমিয়াবিলিটি। ফ্লাক্স ডেনসিটি টু পারমিয়াবিলিটি হচ্ছে আমাদের ম্যাগনেটাইজিং ফোর্স অর H। এটাকে H দিয়ে ডিনোট করা হয়। ইউনিটটা কি না অ্যাম্পিয়ার টার্ন পার মিটার। ম্যাগনেটিক ফ্লাক্স নিয়ে আরো ডিটেইলে এখানে ডিসকাস করা হয়েছে। দ্য নাম্বার অফ ম্যাগনেটিক লাইনস অফ ফোর্স set up in a magnetic circuit is called magnetic flux. It is analogous to electric current. তোমরা এগুলো পড়লেই এক্সামে তোমাদের আসবে যে কোশ্চেনটা, সেটা হলো what are the similarities বা what are the comparison between magnetic circuit and electric circuit। তো সেক্ষেত্রে দেখো ডেফিনেশনের মধ্যেই এখানে বলা আছে it is analogous to electric current I in an electric circuit। ইলেকট্রিক সার্কিটের ইলেকট্রিক কারেন্ট যা, ম্যাগনেটিক সার্কিটের ম্যাগনেটিক ফ্লাক্সও কিন্তু তাই। এসআই ইউনিট হচ্ছে ওয়েবার এবং সিজিএস ইউনিট হচ্ছে ম্যাক্সওয়েল এবং ডিনোটেড বাই ফাই এম বা ফাইও বলতে পারো। ম্যাগনেটিক ফ্লাক্স মেজার্ড মানে কোন ইনস্ট্রুমেন্ট দিয়ে মেজার করা হয়? ফ্লাক্স মিটার। অ্যামমিটার যেমন কারেন্ট মেজার করে, সেরকম ফ্লাক্স মিটার দিয়ে আমরা ম্যাগনেটিক ফ্লাক্সকে মেজার করে থাকি। কি কি প্রপার্টিজ আছে না দে অলওয়েজ ফর্ম এ ক্লোজ লুপ, দে অলওয়েজ স্টার্ট ফ্রম দ্য নর্থ পোল and ends in the south pole, they never intersect each other, magnetic lines of force that are parallel to each other and are in the same direction repel to each other। এটা আমরা জানি যে সেম পোলে তোমার কি করে রিপেল করে এবং অপোজিট পোলে অ্যাট্রাক্ট করে। তাহলে হচ্ছে এটা হচ্ছে ম্যাগনেটিক লাইনস অফ ফোর্স। এবং একটু আগে আমি ফ্লাক্স ডেনসিটির ফর্মুলা বলেছিলাম যে B = phi/a, তাহলে phi = B × a, এই ফর্মুলা থেকেই তুমি লিখতে পারো phi = B × a। a মানে এরিয়া, b মানে ফ্লাক্স ডেনসিটি, phi মানে হচ্ছে ফ্লাক্স। তাহলে এই হচ্ছে আমাদের ফ্লাক্স ডেনসিটি আর ফ্লাক্সের মধ্যে রিলেশন। এখানে এগুলো দিয়েও নিউমেরিক্যাল প্রবলেম আছে ছোট ছোট, তাই এই ফর্মুলাগুলোকে কিন্তু ভালো করে মাথায় রেখে দেবে। নেক্সট হচ্ছে ম্যাগনেটোমোটিভ ফোর্স, যেটা আমরা ইলেকট্রিক সার্কিটে ইলেকট্রোমোটিভ ফোর্স পড়েছি। তাহলে কারেন্ট ফ্লোয়িং ইন অ্যান ইলেকট্রিক সার্কিট ইজ ডিউ টু দ্য এক্সিস্টেন্স অফ ইলেকট্রোমোটিভ ফোর্স, মানে ভোল্টেজের জন্যই আমাদের ইলেকট্রিক সার্কিটে কারেন্ট ফ্লো করছে। সেরকমই ম্যাগনেটিক মোটিভ ফোর্স হচ্ছে রিকোয়ার্ড টু ড্রাইভ এ ম্যাগনেটিক ফ্লাক্স ইন দ্য ম্যাগনেটিক সার্কিট, মানে ম্যাগনেটিক ফ্লাক্স ফ্লো করাতে যে তোমার ফোর্সটা ক্রিয়েট হচ্ছে, ফোর্সটা লাগছে, সেই ফোর্সটাকে বলা হচ্ছে ম্যাগনেটোমোটিভ ফোর্স আর এমএমএফ। The magnetic pressure which sets up the magnetic flux in a magnetic circuit is called magnetomotive force, and the SI unit যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে তার ইউনিট গুলো। এমএমএফ এর ইউনিট হচ্ছে অ্যাম্পিয়ার ইনটু টার্ন, A × T, যেটাকে তোমরা ইকুয়েশন আকারে লিখতে পারো যে এমএমএফ বা F = N × I। N মানে হচ্ছে কয়েলের নাম্বার অফ টার্ন, I মানে হচ্ছে কারেন্ট ফ্লোয়িং থ্রু দ্য কয়েল। এই যে কয়েলটা রয়েছে, এই কয়েলটার মধ্যে দিয়ে যে কারেন্টটা ফ্লো করছে এবং তার যে নাম্বার অফ টার্ন, তাদেরকে যদি আমি প্রোডাক্ট করি, মাল্টিপ্লাই করি, সেটাই হচ্ছে আমাদের ম্যাগনেটোমোটিভ ফোর্স। ঠিক আছে, আবার আমরা বলতে পারি যে F = phi × S, ফ্লাক্স ইনটু রিলাক্টেন্স। ম্যাগনেটোমোটিভ ফোর্স আমরা ফ্লাক্স ইনটু রিলাক্টেন্সও বলতে পারি। এবার এই রিলাক্টেন্স জিনিসটা কি? রিলাক্টেন্স জিনিসটা হলো, তাহলে আমরা টোটাল আমরা তিনটে জিনিস পেলাম। একটা হলো আমাদের প্রথমেই যেটা ম্যাগনেটিক ফ্লাক্স, সেটা কার সাথে সিমিলার না ইলেকট্রিক সার্কিটের কারেন্টের সাথে সিমিলার। সেকেন্ডটা হলো আমাদের ফ্লাক্স ডেনসিটি, ফ্লাক্স ডেনসিটি কার সাথে সিমিলার না কারেন্ট ডেনসিটির সাথে ইলেকট্রিক সার্কিটের সিমিলার। থার্ডটা হলো আমাদের ম্যাগনেটোমোটিভ ফোর্স, এটা কার সাথে সিমিলার না ইলেকট্রোমোটিভ ফোর্স ইন দা ইলেকট্রিক সার্কিট। ঠিক আছে, নেক্সট যেটা আমরা পড়বো সেটা হচ্ছে ম্যাগনেটিক রিলাক্টেন্স। এটা খুব সিম্পল, এই রিলাক্টেন্স হলো সেটাই যেটা ইলেকট্রিক সার্কিটে কারেন্টের ফ্লোকে বাধা দিচ্ছে। ম্যাগনেটিক সার্কিটে ম্যাগনেটিক ফ্লাক্সের ফ্লোকে যে প্যারামিটারটা বাধা দিচ্ছে, দ্যাট ইজ কল্ড রিলাক্টেন্স। ক্লিয়ার? রেজিস্ট্যান্সের সিমিলারিটি, হ্যাঁ, এটা হচ্ছে রেজিস্ট্যান্সের আমাদের সিমিলারিটি ইন ম্যাগনেটিক সার্কিট। রেজিস্ট্যান্স ইন ইলেকট্রিক সার্কিট অ্যানালোগাস টু রিলাক্টেন্স ইন ম্যাগনেটিক সার্কিট। তাহলে
S ইজ ইকুয়াল টু একটা ফর্মুলা রয়েছে, সেটা হচ্ছে আমাদের L বাই মিউ জিরো মিউ আর, মানে হচ্ছে এটা পারমিয়াবিলিটি, ইন্টু এ, এ মানে হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া অফ দ্য কন্ডাক্টর। এই রিলাক্ট্যান্সের ইউনিটটা হচ্ছে, এটার অন্য ফর্মুলাও আছে, একটু আগে আমি দেখালাম যে F ইজ ইকুয়াল টু ফাই ইন্টু এস, তাহলে S ইজ ইকুয়াল টু F বাই ফাই। এবার এই F টাকে তুমি যদি NI বসিয়ে দাও তাহলে তোমার NI বাই ফাই হয়ে যাবে S এর ফর্মুলা। তাহলে NI বাই ফাই যদি তুমি লেখো সেক্ষেত্রে তোমার ইউনিটটা কি হচ্ছে, NI মানে হচ্ছে অ্যাম্পিয়ার টার্ন, ইউনিট হচ্ছে ওয়েবার। এই জায়গাটা ক্লিয়ার হলো? এই জায়গাটা ক্লিয়ার হলো? এই ফর্মুলা থেকে ম্যাম আরেকবার একটু বলুন। হ্যাঁ, এটা এটা একটু লেখো লেখো। F ইজ ইকুয়াল টু, F মানে হচ্ছে MMF লেখো, ঠিক আছে? F লেখার থেকে ওখানে লেখো MMF ইজ ইকুয়াল টু, MMF ইজ ইকুয়াল টু ফাই ইন্টু এস, ইয়েস ম্যাম। ঠিক আছে? এবার ব্র্যাকেটে লেখো F ইজ ইকুয়াল টু, মানে ডান দিকে অ্যাজ দিয়ে লেখো ব্র্যাকেটে F ইজ ইকুয়াল টু N ইন্টু I। তাহলে আচ্ছা, আমি এটা বলে বলে দেওয়ার থেকে আমি একটু তোমাদের লিখেই দেখাই, অন্যরাও তাহলে একটু বুঝতে পারবে। দেখো আমরা দেখলাম যে আমি আর MMF লিখছি না, আমি F ই লিখছি। F ইজ ইকুয়াল টু আমরা দেখলাম যে ফাই ইন্টু এস, ঠিক আছে? তাহলে S ইজ ইকুয়াল টু আমি লিখতে পারি, মানে রিলাক্ট্যান্স ইজ ইকুয়াল টু লিখতে পারি F ডিভাইডেড বাই ফাই, ঠিক আছে? F ডিভাইডেড বাই ফাই। আর এদিকে আমরা F ইজ ইকুয়াল টু কি জানি? F ইজ ইকুয়াল টু জানি N9 N ইন্টু I, যেখানে N হলো নাম্বার অফ টার্ন, অফ দ্য কয়েল, আর I হলো কারেন্ট ফ্লোয়িং থ্রু দ্য কয়েল। তাহলে এই ফর্মুলাতেই আমরা যদি F এর ভ্যালু NI ডিভাইডেড বাই ফাই করি, NI ডিভাইডেড বাই ফাই, তাহলে এখান থেকে তোমরাই বলো তো যে ইউনিটটা কি হবে? NI বাই ফাই, তার ইউনিটটা কি হবে তাহলে? NI মানে কি বললাম আমি? NI মানে হচ্ছে, NI এর ইউনিট কি বললাম? A ইন্টু টি, অ্যাম্পিয়ার ইন্টু টার্ন। এখান থেকেই তো বুঝতে পারছি টার্ন ইন্টু অ্যাম্পিয়ার, বা এটাকে আমরা শুনতে ভালো লাগার জন্য বলছি অ্যাম্পিয়ার ইন্টু টার্ন, এটি। ইয়েস অ্যাম্পিয়ার টার্ন। ফ্লাক্সের ইউনিট কি? ফ্লাক্সের ইউনিট হলো, আমরা এটাকে শর্টে লিখবো WB, ওয়েবার, WB, ঠিক আছে? ওয়েবার, W ইন্টু, এই ইন্টু না সরি, WB শর্টে। ঠিক আছে? তাহলে আমরা রিলাক্ট্যান্সকে আমরা বলতে পারি যে NI বাই ফাই, কারণ F ইজ ইকুয়াল টু আমরা যদি ফাই ইন্টু এস বলতে পারি তাহলে সেখান থেকে S ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি F বাই ফাই, এবং F ইজ ইকুয়াল টু আমরা জানি N ইন্টু I। তাহলে F এর জায়গায় NI বসিয়ে দিলাম এবং S এর ফাই এর জায়গায় ফাই রইলো। তাহলে এখান থেকে আমরা ইউনিটটাও ইজিলি বলতে পারি এটি পার ওয়েবার, ঠিক আছে? তাহলে এই গেল আমাদের রিলাক্ট্যান্সের গল্প। রিলাক্ট্যান্স ইজ অ্যানালগাস টু ইলেকট্রিক সার্কিটের রেজিস্ট্যান্স, ঠিক আছে? এটা একটা ফর্মুলা হয় যেখানে দেখো তোমাদের যখন নিউমেরিক্যাল প্রবলেম করাবো তখন দেখবে যে কোথাও আমাদের এই ফর্মুলা লাগছে, আবার কোথাও আমাদের এই ফর্মুলা কাজে লাগছে, NI বাই ফাই এর ফর্মুলা কাজে লাগছে। সেজন্য সব রকম ফর্মুলা আমাদের জেনে রাখতে হবে। হ্যাঁ ম্যাম পারমিয়াবিলিটিটা কি, ওটা একটু বলুন। হ্যাঁ বলছি, পারমিয়াবিলিটিতে আসছি। পারমিয়াবিলিটি হচ্ছে যে একটা মানে পারমিশন, ঠিক আছে, যেটা কিনা এখানে আছে। ম্যাগনেটিক পারমিয়াবিলিটি হচ্ছে একটা মেটেরিয়ালের এমন একটা প্রপার্টি যেটা ম্যাগনেটিক লাইনস অফ ফোর্সকে ফ্লো করতে সাহায্য করে, ঠিক আছে? দ্যাট ইজ কল্ড পারমিয়াবিলিটি, মানে একটা পারমিশন দেয় ম্যাগনেটিক লাইনস অফ
ফোর্স কতটা পরিমাণ ফ্লো করবে। যে মেটেরিয়ালে পারমিয়াবিলিটি যত বেশি তার ম্যাগনেটিক লাইনস অফ ফ্লাক্স ফ্লো করানোর ক্যাপাবিলিটি তত বেশি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে এমন একটা প্রপার্টি ম্যাগনেটিক মেটেরিয়ালের যেটা কিনা অ্যালাউ দ্য ম্যাগনেটিক লাইনস অফ ফোর্স টু পাস থ্রু ইট। আবার আরেকটা কথা আমরা বলতে পারি ম্যাগনেটিক মেটেরিয়াল ক্যান সাপোর্ট দ্য ডেভেলপমেন্ট অফ ম্যাগনেটিক ফিল্ড। ম্যাগনেটিক ফিল্ড প্রোডাকশনে যেটা সাপোর্ট করছে দ্যাট ইজ কল্ড পারমিয়াবিলিটি, যেটাকে আমরা লিখতে পারি মিউ ইজ ইকুয়াল টু বি বাই এইচ, মানে ফ্লাক্স ডেনসিটি ডিভাইডেড বাই ম্যাগনেটাইজিং ফোর্স। এবার এই পারমিয়াবিলিটি আবার দুই ধরনের হয়, একটা হচ্ছে রিলেটিভ পারমিয়াবিলিটি আর একটা হচ্ছে অ্যাবসলিউট পারমিয়াবিলিটি। ঠিক আছে, রিলেটিভ পারমিয়াবিলিটি হচ্ছে রিলেটিভ পারমিয়াবিলিটি অফ দ্য মেটেরিয়াল ইজ দ্য কম্পারিজন অফ দ্য পারমিয়াবিলিটি কনসার্নিং দ্য এয়ার অর ভ্যাকুয়াম। এয়ার আর ভ্যাকুয়ামের রেসপেক্টে যে পারমিয়াবিলিটিকে আমরা কম্পেয়ার করছি দ্যাট ইজ কল্ড রিলেটিভ পারমিয়াবিলিটি। আর অ্যাকচুয়াল পারমিয়াবিলিটি অফ দ্য এয়ার অর ভ্যাকুয়াম যেটা কম্পেয়ার টু দ্য অ্যাবসলিউট পারমিয়াবিলিটি। ঠিক আছে, তাহলে মিউ আর কে রিলেটিভ পারমিয়াবিলিটি আমরা লিখতে পারি মিউ বাই মিউ জিরো। তাহলে এখানে আমরা একটু আগেই দেখছিলাম যে রিলাক্টেন্স ইজ ইকুয়াল টু এল বাই মিউ ইন্টু এ। এই মিউটাই হচ্ছে আমাদের মিউ জিরো ইন্টু মিউ আর, ভ্যাকুয়ামের পারমিয়াবিলিটি আর বা এয়ারের পারমিয়াবিলিটি তার সাথে রিলেটিভ পারমিয়াবিলিটি। ঠিক আছে, এটার মাল্টিপ্লিকেশন। এই হচ্ছে পারমিয়াবিলিটি। পারমিয়াবিলিটি মানে হচ্ছে এটা একটা প্রপার্টি মেটেরিয়ালের যেটা ম্যাগনেটিক ফ্লাক্সের ফ্লোকে কতটা পরিমাণ ম্যাগনেটিক ফ্লাক্স ফ্লো করবে সেটাকে ও সাপোর্ট করছে বা হেল্প করছে। আরেকটা জিনিস আছে, আরেকটা টার্ম আছে, সেটা হচ্ছে পারমিয়ান্স। পারমিয়ান্স কি না রেসিপ্রোকাল অফ ম্যাগনেটিক রিলাক্টেন্স। মানে আমরা যেমন কি পড়েছিলাম কন্ডাক্টেন্স রেসিপ্রোকাল অফ রেজিস্ট্যান্স, সেরকমই পারমিয়ান্স হচ্ছে রেসিপ্রোকাল অফ রিলাক্টেন্স। ঠিক আছে, 1/r। তাহলে পারমিয়ান্সের সঙ্গে ইলেকট্রিক সার্কিটের সিমিলারিটি কি কন্ডাক্টেন্স। এই কটা টার্ম। আচ্ছা, আজকে হবে কি কম্পারিজনটা? 12টা 5 বেজে গেছে। তোমাদের এরপরে কার ক্লাস আছে? অনিন্দিতা আমার ক্লাস আছে ফিজিক্স। আচ্ছা ঠিক আছে, মোটামুটি তো বুঝতে পারলে যে ইলেকট্রিক সার্কিটের আর ম্যাগনেটিক সার্কিটের মধ্যে কম্পারিজন কি কি রয়েছে। তাহলে ফার্স্টে আমরা যেটা করলাম সেটা হচ্ছে ইলেকট্রিক কারেন্টের সাথে ম্যাগনেটিক সার্কিটের ম্যাগনেটিক ফ্লাক্স। সেকেন্ডটা আমরা পড়লাম রিলাক্টেন্সের সাথে, মানে যদি তুমি রেজিস্ট্যান্স রিলাক্টেন্স ধরো তাহলে রেজিস্ট্যান্স হচ্ছে রিলাক্টেন্সের অ্যানালোগাস, ইএমএফ হচ্ছে এমএমএফ এর অ্যানালোগাস। আরেকটা কি পড়লাম পারমিয়ান্স হচ্ছে আমাদের কন্ডাক্টেন্সের অ্যানালোগাস। ঠিক আছে, তাহলে এই হ্যালো ম্যাম। হ্যাঁ বলো ম্যাম, পারমিয়ান্সের ফর্মুলাটা আরেকবার একটু দেখাবেন? হ্যাঁ হ্যাঁ, সরি, এখানে পারমিয়ান্সের ফর্মুলা হচ্ছে 1/s। তো এখানে 1/r লিখেছে কারণ এখানে রিলাক্টেন্সটাকে r দিয়েই ডিনোট করেছে। তোমরা লেখার সময় কিন্তু 1/s লিখবে। ঠিক আছে, 1/s মানে 1 বাই রিলাক্টেন্স বেসিক্যালি মাথায় রাখবে। হ্যালো ম্যাম। ম্যাম হ্যাঁ বলো ম্যাম বলো আপনি বলো বলো। ভোল্টেজ সোর্স টু কারেন্ট সোর্সের ওইটা একবার বুঝিয়ে দেবেন? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমাদের নেক্সট ম্যাডাম কি জয়েন করে গেছেন? না ম্যাম এখনো করেননি। ম্যাম কি জয়েন করেছেন? আচ্ছা ঠিক আছে, তাহলে বলে দিচ্ছি। আচ্ছা, ভোল্টেজ সোর্স টু কারেন্ট সোর্সের কোথায় সমস্যা হয়েছে আমাকে একটু বলো, কোন জায়গাটা বুঝতে পারোনি? একদম শেষটা, একদম শেষ। ভোল্টেজ সোর্স থেকে যদি কারেন্ট সোর্সে কনভার্ট করতে চাও তাহলে তোমাকে কি করতে হবে না ভোল্টেজের সাথে রেজিস্ট্যান্স সব সময় সিরিজে থাকে ইন কেস অফ ভোল্টেজ সোর্স, আর কারেন্ট সোর্সের ক্ষেত্রে কারেন্ট সোর্সের সাথে রেজিস্ট্যান্স অলওয়েজ প্যারালালে থাকে। তাহলে এখানে আমরা যে অঙ্কটা দেখেছিলাম যে এখানে দুটো ভোল্টেজ সোর্স রয়েছে, আমরা অ্যাডিশন করে টোটাল 25 ভোল্ট করেছিলাম এবং এর সাথে যে রেজিস্ট্যান্সটা রয়েছে সেটা সিরিজে কেন রয়েছে, কারণ ইট ইজ ভোল্টেজ সোর্স। ভোল্টেজ সোর্সের সাথে সিরিজেই রেজিস্ট্যান্স থাকবে। তাহলে এটাকে আমি যখন কারেন্ট সোর্সে কনভার্ট করব আমাকে অবভিয়াসলি এখানে কারেন্ট ভোল্টেজ সোর্স রেজিস্ট্যান্সটাকে সবসময় প্যারালালে কানেক্ট করতে হবে। আমি এখান থেকে আমরা বের করেছিলাম 25 ভোল্টের সাথে 5 ভোল্টটা আমাদের সিরিজেই রয়েছে, আর এখানে আমাদের
দুটো রেজিস্ট্যান্স রয়েছে যেটা প্যারালালে কানেক্টেড রয়েছে। এই যে সার্কিটটা রয়েছে এইটুকুর যদি আমি বিচার করি জাস্ট 25 আর 5, তাহলে এক্ষেত্রে আমার কারেন্ট সোর্স বের করার জন্য আমরা I ইজ ইকুয়াল টু ভি বাই আর করে এটাকে কারেন্ট সোর্সে কনভার্ট করে নিয়েছি। কারেন্ট সোর্সে কনভার্ট করার জন্য আমার এই যে রেজিস্ট্যান্সটা এটাকে অবভিয়াসলি আমাকে প্যারালালে কানেকশন করতে হলো, যেহেতু কারেন্ট সোর্সে কনভার্ট করে নিলাম। দেন আমার দেখা যাচ্ছে পুরো সার্কিটটা যখন তৈরি করছি আমি একটা কারেন্ট সোর্স অলরেডি আমার সার্কিটে ছিল আর একটা কারেন্ট সোর্স আমি কনভার্ট করেছি। আর আমার যে রেজিস্ট্যান্সটা সিরিজে ছিল যেহেতু কারেন্ট সোর্সে কনভার্ট করে দিয়েছি তাহলে আমার রেজিস্ট্যান্সটাও প্যারালালে চলে আসলো। তাহলে এই তিনটে রেজিস্ট্যান্সকে প্যারালাল কানেকশন করার পর যে প্যারালাল ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স সেটা আমি বের করেছি 2.03 ওহম। আর আমাদের টোটাল দুটো কারেন্ট সোর্স ছিল, দুটোকে অ্যাড করে দিয়ে 15 অ্যাম্পিয়ার করেছি। তাহলে এটাকেই আমার কারেন্ট সোর্স কনভার্সন হয়ে গেল। এবার তুমি যদি চাও যেটাকে আবার আমি ভোল্টেজ সোর্সে কনভার্ট করব, জাস্ট রিভার্স করো, মানে জাস্ট রেজিস্ট্যান্সটাকে সিরিজে কানেক্ট করবে 5 অ্যাম্পিয়ারটাকে, আর বাকি ভোল্টেজ সোর্স কে মানে ভোল্টেজ সোর্সের সাথে মানে কারেন্ট সোর্সকে যখনই ভোল্টেজ সোর্সে কনভার্ট করছো তখন ভি ইজ ইকুয়াল টু আই ইন্টু আর, আর কারেন্ট ভোল্টেজ সোর্সকে যখন কারেন্ট সোর্সে কনভার্ট করছো তখন আই ইজ ইকুয়াল টু ভি বাই আর। বাস এটাই ফান্ডা, আর কিচ্ছু নেই। এবার তোমরা বলো তোমাদের কোথায় সমস্যা। ম্যাম ওইটাই মানে ওই যে ভোল্টেজ সোর্সে হচ্ছে রেজিস্ট্যান্সটা সিরিজে থাকে আর কারেন্ট সোর্সে যখন কনভার্ট করবে ওটা প্যারালালে আসে। এই মানে এই যে হ্যাঁ এইটাই হচ্ছে মনে ছিল না অ্যাকচুয়ালি, এই জন্যই প্রবলেমটা হচ্ছিল যে কারেন্ট সোর্সে হঠাৎ করে এটা প্যারালালে আসছে কিভাবে, মানে এটা মাথায় ছিল না যে আপনি মানে বলছিলেন যে ভোল্টেজের ক্ষেত্রে রেজিস্ট্যান্সটা সিরিজে আর কারেন্টের ক্ষেত্রে প্যারালালে। যখনই করব তখন আমাদের এভাবেই কানেকশন করতে হবে। ঠিক আছে ঠিক আছে ম্যাম চলো তাহলে। হ্যাঁ বলো। ম্যাম বলছি রিলাক্টেন্সের ইউনিট তো হলো হচ্ছে অ্যাম্পিয়ার টার্নস পার ওয়েবার, তাই তো? হ্যাঁ ম্যাম শোনা যাচ্ছে? গেল আরেকবার বলো। হ্যাঁ ম্যাম বলছি রিলাক্টেন্সের ইউনিট যেটা সেটা হচ্ছে এটি বাই ডব্লিউবি, মানে অ্যাম্পিয়ার টার্নস বাই পার ওয়েবার। তো তো যখন হ্যাঁ হ্যাঁ ম্যাম যখন তারপরে ওই কি ওই লাস্টে যেটা কি পারমিউনেন্স নাকি এরকম কি একটা দেখালেন ওটার হচ্ছে 1/s হচ্ছে মানে হ্যাঁ ম্যাম বলুন। 1/s, হ্যাঁ বলো। হ্যাঁ তো 1/s, তো তাহলে ওর ইউনিটটা কি মানে ওয়েবার পার অ্যাম্পিয়ার টার্ন হবে নাকি? পারমিয়ান্সের ইউনিট ইয়েস, ওটা যেহেতু এস এর রেসিপ্রোকাল। হ্যাঁ উল্টে যাবে। হ্যাঁ ওইটাই বলছি মানে ওয়েবার। হ্যাঁ 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 ঠিক আছে সেম, মানে জাস্ট তোমাকে একটা মাথায় রাখলেই তুমি এদিক ওদিক ঘুরিয়ে তোমাকে কনভার্সন করতে হবে। অ্যাকচুয়ালি এই এত রকম ফর্মুলার এগুলো একটা জায়গায় আমি ফর্মুলাগুলো লিখে তোমাদেরকে পোস্ট করব, ঠিক আছে? তাহলে তোমাদের মনে রাখতে সুবিধা হবে। আর যখন অঙ্ক করবে তখন এই ভ্যারাইটিস ফর্মুলাগুলো কাজে লাগবে। কোথাও হয়তো দেখা গেল যে তোমার এনআই বাই ফাই, তো এবার হয়তো কোথাও তোমাকে বলে দেওয়া নাই, এনআইও বলে দেওয়া নেই, আবার ফাইও বলে দেওয়া নেই। সেক্ষেত্রে হয়তো তোমার বলা আছে যে কতটা পরিমাণ লেন্থ এল কতটা আছে, আবার মিউ জিরো মিউ আর বলা আছে, সেক্ষেত্রে তোমাকে রিলাক্টেন্স বের করতে দিয়েছে। তখন কিন্তু তোমাকে ওই এনআই বাই ফাই বের করলে হবে না, তখন তোমাকে ওই আদার্স আর একটা ফর্মুলা যেটা দেখালাম এল বাই মিউ জিরো ইন্টু মিউ আর, সেই ফর্মুলাটা কাজে লাগাতে হবে। তো তোমার অঙ্কে যেরকম ডেটা প্রোভাইড করা থাকবে সেই অনুযায়ী তোমাকে ফর্মুলা খাটাতে হবে, এটাই ফান। ঠিক আছে, দু চারটে অঙ্ক করালে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে তাহলে আজকে থাক। থ্যাংক ইউ ম্যাম। ওয়েলকাম। থ্যাংক ইউ ম্যাম।